উমিচাঁদ সাহেব সেদিন নিজের মহলে ফিরতে গিয়ে ফিরতে পারলে না। কি যেন ভেবে আবার ক্লাইভের কাছে ফিরে এলো। আর উমিচাঁদ সাহেবকে দেখে ক্লাইভের মুখখানা লাল হয়ে উঠল, কিন্তু সেটা সামলে নিয়ে বললে, কি তুমি? আজ্ঞে সাহেব, জবর খবর শুনেছ? শুনেছি, নবাব আর্মি নিয়ে মুর্শিদাবাদ অ্যাটাক করতে আসছে। আর শুনছি নাকি মহারাজ মোহনলালও পালিয়ে গিয়েছে। সেও নবাবের সঙ্গেই আছে, ল সাহেবের ফৌজ আছে সঙ্গে। ক্লাইভ বললে, তা তুমি কি আমাকে সেই জন্য ভয় পাওয়াতে চাও? উমিচাঁদ বললে, সে কি কথা সাহেব, তুমি ভয় পাবে? তুমি কি ভয় পাবার ছেলে? তা নয়, তা নয়। তুমি জিতলে তো আমারই লাভ সাহেব। আমার 30 লাখ টাকা পাওনার কথা আমি কখনো ভুলে যেতে পারি? আর কিছু কথা আছে? আমি এক্ষুনি আর্মি নিয়ে মুর্শিদাবাদে যাচ্ছি, আমার এখন সময় নেই। উমিচাঁদ বললে, তা তো যাওয়াই উচিত, কিন্তু এইদিকে শুনলাম নাকি একটা মেয়ে মানুষ চরকে তুমি ধরে রেখেছিলে, সে নাকি হঠাৎ পালিয়ে গেছে। ক্লাইভ বললে, হ্যাঁ। সর্বনাশ, তাহলে তো মহা মুশকিল হলো। কিছু কাগজপত্র চুরি করে নিয়ে গেছে নাকি আবার? তোমার যেমন মেয়ে মানুষের ওপর লোভ। ওদিকে তখন সোলজাররা মাঠে বেরিয়ে পড়েছে, তারা তৈরি। বিউগল বেজে উঠল। নবকৃষ্ণ মুন্সি দাঁড়িয়েছিল পেছনেই। সে বললে, আমার মাইনের কথাটা মনে করিয়ে দিন না উমিচাঁদ সাহেব। ক্লাইভ সাহেব চলেই যাচ্ছিল ভেতরে, তার তখন দাঁড়াবার সময় নেই। উমিচাঁদ বললে, তাহলে আমিও কি তোমার সঙ্গে যাব নাকি সাহেব? তুমি আবার কি করতে যাবে? বাহ বাহ বাহ, কি যে বলেন! যখন মালখানার টাকার হিসেব হবে তখন আমাকে থাকতে হবে না? টাকা করি ভাগাভাগির সময় আমি না থাকলে চলবে কেন? তাহলে চলো। নবকৃষ্ণ এই সুযোগের অপেক্ষাতেই ছিল। সে বললে, আমিও যাব হুজুর। উমিচাঁদ সাহেব খেঁকিয়ে উঠল, তুমি আবার কি করতে যাবে শুনি? তোমার তো ভারী 6 টাকা, আর আমার যে লাখ লাখ টাকার ব্যাপার। ক্লাইভ বললে, না, মুন্সিও যাবে আমার সঙ্গে। কিন্তু আর কিছু কথা হবার আগেই একজন ঘোড়সওয়ার দৌড়তে দৌড়তে এসে হাজির। ঘোড়া থেকে নেমেই কর্নেলকে কুর্নিশ করলে, তারপর একটা চিঠি এগিয়ে দিলে ক্লাইভের দিকে। চিঠিটা ফার্সিতে লেখা। চিঠিখানা মুন্সির দিকে বাড়িয়ে দিলে ক্লাইভ। নবকৃষ্ণ চিঠিখানা নিয়ে পড়তে লাগলো। চিঠিটা লিখেছে মির্জাফর সাহেব। পড়তে পড়তে নবকৃষ্ণর মুখখানা হাসিতে ভরে গেল। বলে, হুজুর, নবাব ধরা পড়েছে। কোথায়? হয়ার? রাজমহলে। নবাবের সঙ্গে আরও 3-4 জন জেনানা ছিল চেহেল সুতুনের, তাদেরও ধরেছে রাজমহলের ফৌজদার সাহেব। আর এইদিকে ভগবান গোলার কাছে মহারাজ মোহনলালও পালাচ্ছিল, তাকেও বন্দি করে রাখা হয়েছে রায়দুল্লভজির বাড়িতে। আর কি লিখেছে? আর লিখেছে চেহেল সুতনে যত বেগম আছে সকলকে ধরে পুড়ে রেখেছে মতিঝিলে। সকলকে? হ্যাঁ হুজুর, সকলকে। মরিয়ম বেগমকেও ধরেছে? নবকৃষ্ণ বলল, হুজুর, সবাইকে ধরে মতিঝিলে পুড়ে রেখেছে, আপনাকে উপহার দেবার জন্যে। রবার্ট ক্লাইভ নিজের মনেই একবার নিজের দায়িত্বের কথাটা ভেবে নিলে। শুধু নিজের দায়িত্বই নয়, সকলের দায়িত্ব। আর্মির দায়িত্ব, কোম্পানির দায়িত্ব। একদিন নিজের মাইনে 1 টাকা বাড়লে নিজেকে ভাগ্যবান বলে মনে করত যেই লোক। প্রতিষ্ঠা আর প্রতিপত্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই সকলের সব দায়িত্ব তার মাথাতেই এসে পড়ল। এখন শুধু আর নিজের দায়িত্বের কথাটা ভাবলে চলে না, কোম্পানির প্রফিট আর লস এর কথাও ভাবতে হয়। আর সঙ্গে সঙ্গে ভাবতে হয় আর্মির এতগুলো লোকের সেফটির কথা। এমনকি ওই নবকৃষ্ণ মুন্সির কথাও তাকে ভাবতে হয়। আর উমিচাঁদের দিকে চেয়ে ঘৃণায় কুঁচকে এলো চোখ দুটো। অলরাইট, চলো মুর্শিদাবাদ। আর বিশেষ করে যখন মির্জাফর আলী আছে, সব ব্যবস্থাই করে রেখেছে তারা। বলেছে কোনো ভয় নেই, আপনি এখানে এলে সবাই আপনাকে শাঁখ বাজিয়ে ওয়েলকাম করবে। দেখবেন, নবাব ধরা পড়েছে শুনে
সবাই কত খুশি হয়েছে। আর শুধু নবাবই নয়, নবাবের গ্রেটেস্ট ফ্রেন্ড মহারাজা মোহনলালও ধরা পড়েছে। মেজর কেলপ্যাট্রিকও সামনে এসেছিল, সেও সব শুনল। উমিচাঁদ খবরটা পেয়ে লাফিয়ে উঠেছে। আমি বলেছিলুম না সাহেব, আমি বলেছিলুম তোমাদের হেল্প করব। আমি তার কথা রেখেছি। কিলপ্যাট্রিক বললে, যদি আমরা নবাবের মালখানা খুলে টাকা পাই তখন সকলের সব শেয়ার আমরা দিয়ে দেব। উমিচাঁদ বললে, দেখবে সাহেব, কোটি কোটি টাকা তোমরা পাবে। কোটি টাকা পাই আর লাখ টাকাই পাই, তোমার যেটা শেয়ার তোমাকে তাই দিয়ে দেব। আমার শেয়ার তো 30 লাখ টাকা। ক্লাইভের মুখ চোখ দিয়ে আগুন বেরিয়ে আসছিল তখন। স্ক্রাউন্ডেলটা জানেই না যে আমরা এখানে এসেছি পাউন্ড সিলিং পেন্স উপায় করতে, চ্যারিটি করতে আসিনি। আমরা দোকানদার, দরকার হলে ইনভেস্ট করব, দরকার হলে লোকসান দেব। আবার যখন দরকার পড়বে তখন প্রফিট করব। দরকার হলে আমরা শত্রুর সঙ্গে ফ্রেন্ডশিপ করব। এ কি ভেবেছে আমরা এই মশা মাছি আর জলাজমির দেশে এসেছি মরে যেতে? এই বদমাইশদের হাতে প্রফিটের শেয়ার দিয়ে দিতে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার সঙ্গে তো আমার কন্ট্যাক্টটা হয়েই গেছে। উমিচাঁদ বললে, না তা তো আছেই, তবুও একবার তোমায় মনে করিয়ে দিচ্ছি সাহেব, শেষকালে যেন আবার ভুলে যেও না। আর্মি যখন মুর্শিদাবাদের দিকে যাচ্ছিল তখন উমিচাঁদের কথাগুলো মনে পড়ছিল ক্লাইভের। ময়দাপুরের ছাউনি তুলে দিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফৌজ চলেছে। দূর থেকে গাঁয়ের লোক রাস্তার দুই পাশে দাঁড়িয়ে দেখছে। ভয়ে আনন্দে বিস্ময়ে তারা হতবাক হয়ে দেখছে, ফিরিঙ্গিদের দিকে চেয়েছে। তাদের যেন বিশ্বাসই হচ্ছে না। এরাই কি সেই ফিরিঙ্গি? এরাই কি সেই সাহেব যারা 7 সাগর 13 নদী পেরিয়ে এই বাংলাদেশে ব্যবসা করতে এসেছে? কী সব অদ্ভুত চেহারা এদের, লাল লাল মুখ। কাশিমবাজার কুঠিবাড়ির কাছে যারা থাকে তারা আগেই দেখেছে, মোমের মতো নরম আর আলতার মতো লাল চেহারা। মেম সাহেবদের দেখতে আরও ভালো, কটা কটা চোখ, চোখের মণি আর চোখের পাতা ভাসা ভাসা। আগে সবাই ফিরিঙ্গিদের দিকে ভয় ভয়ে তাকাতো, যদি ধরে নিয়ে যায়, যদি ছুঁয়ে দেয়। হাতির ওপর থেকে বসে বসে ক্লাইভ সবই দেখছিল। পাশেই কিলপ্যাট্রিক চলেছে, পেছনে পেছনে হাঁটতে আসছে মুন্সী নবকৃষ্ণ। কিন্তু সামনে চলেছে কয়েকটা কামান। লক্কাবাগের লড়াইতে কামান কয়টা ফেলে পালিয়েছিল নবাবের সেপাইরা। কাশিমবাজার কুঠির কাছে আসতেই দেখা গেল ভাঙা বাড়িটা হাঁ করে পড়ে রয়েছে। ক্লাইভ সেই দিকে চেয়ে দেখলে, এটাই কাশিমবাজার কুঠি। এখান থেকেই নবাবের সঙ্গে যত কিছু ঝগড়া শুরু হয়েছিল। হঠাৎই বড় গর্ব হলো মনের ভেতর। এই সমস্ত লোক যারা দাঁড়িয়ে আছে তারা সবাই তাকে দেখছে। ক্লাইভ আজ তাদের সকলের কাছে তাদের ভাগ্য বিধাতা। কিন্তু মুর্শিদাবাদের কাছে আসতেই মনে হলো সামনে যেন মানুষের সমুদ্র। উলু দিচ্ছে, শাঁখ বাজাচ্ছে। মেজর কিলপ্যাট্রিকের দিকে চেয়ে দেখলে ক্লাইভ। কিলপ্যাট্রিকও ক্লাইভের দিকে চাইলে। দেখা গেল দূর থেকে মির্জাফর আলী আসছে, পেছনে তার ছেলে মিরন, তার পেছনে আরও অনেক ঘোড়সওয়ার। মুন্সি মুন্সি নবকৃষ্ণ সাহেবের ডাক শুনেই কাছে এলো। হুজুর, ওরা ওই রকম কেন করছে মুন্সি? মুন্সি কিছু যেন বলতে যাচ্ছিল, কিন্তু সামনে মির্জাফর সাহেব এসে পড়াতে একটু স্বস্তি পেলে মনে মনে। এরাই এদের নবাবকে তাড়িয়েছে, অথচ শেষ পর্যন্ত ক্লাইভের সঙ্গে স্পষ্ট কথা বলেনি। কিন্তু মনে মনে ক্লাইভ নিজেকেই তারিফ করতে লাগল। মানুষ চিনতে ভুল করেনি ক্লাইভ। ইয়া লুতুফ খাঁ, দুর্লভ রাম আর মির্জাফরের মধ্যে মির্জাফরকে চিনে নিতে ভুল করেনি। আমার চোখের সামনে দাঁত বার করে হাসছে। এত বড় ট্রেটর, এত বড় নিমক হারাম, এত বড় স্ক্রাউন্ডেল, ও কি ভেবেছে আমি ওকে বিশ্বাস করব? যে লোক নিজের রিলেটিভদের সঙ্গে নিমক হারামি করেছে, সে যে আমার সঙ্গেও নিমক হারামি করবে
তা কি বুঝতে পারি না মনে করেছে ও? সেলাম আলাইকুম কর্নেল। গুড মর্নিং জেনারেল। মুন্সি পাশেই দাঁড়িয়েছিল, এই সুযোগটা সে ছাড়লে না। বললে, আলিকুলম সেলাম মির্জাফর সাহেব। মির্জাফর চোখ ফিরিয়ে দেখলে নবকৃষ্ণের দিকে। আমাকে চিনতে পারছেন না মীর বক্সী সাহেব? আমি কর্নেল সাহেবের মুন্সি। আপনার যত চিঠি সব আমি তো তর্জমা করে বুঝিয়ে দিই সাহেবকে। তা কেমন আছেন? ক্লাইভ জিজ্ঞেস করলে, কি খবর মির্জাফর? মির্জাফর বললে, সবই ঠিক আছে কর্নেল। নবাব কোথায়? তোমার প্রিজনার? তাকে আনা হচ্ছে মুর্শিদাবাদে। সঙ্গে তার বেগম আছে, বাদিরা আছে, সবাই আসছে। রাজমহলের ফৌজদার মীর দাউদ আর আমার জামাই তাদের ধরে আনছে। আমিও এখান থেকে ফৌজ পাঠিয়েছি। আর দ্যাট জেনারেল মোহনলাল, তাকেও গ্রেপ্তার করেছি। রায়দুর্লভের হাভেলিতে তাকে আটক করে রাখা হয়েছে। বেগমদেরও সবাইকে গ্রেপ্তার করে রেখেছি মতিঝিলে। আর কোনো ভয় নেই। মেজর কিলপ্যাট্রিক বললে, আর মুর্শিদাবাদ সিটি? সিটিতে কোথাও গোলমাল নেই তো? না মেজর, কোনো গোলমাল নেই। সবাই খুব খুশি। দেখছেন না চারিদিকে কত লোকের ভিড়। ওরা ওই রকম শব্দ করছে কেন? হোয়াট ডু দ্য মিন? আগে কাফেরেরা ওই রকমই করে। ওদের যখন খুব আনন্দ হয় তখন ওই রকম শব্দ করে, উলু দেয়, শাঁখ বাজায়। আপনি এসেছেন তাই ওদের খুব আনন্দ হয়েছে। ক্লাইভ একবার মুন্সির দিকে চাইলে। মুন্সি মাথা নাড়তে লাগলো। বলল, হ্যাঁ হুজুর, মীর বক্সী সাহেব ঠিকই বলেছে। আমিও তো কাফের, আমরাও ওই রকমই করি। আর তারপর তারপর যখন প্রথম মুর্শিদাবাদে ঢুকলো সে আরেক দৃশ্য। ফিরিঙ্গিরা এসেছে, ফিরিঙ্গিরা এসেছে। চকবাজার থেকে মহিমাপুর পর্যন্ত রাস্তার দুই পাশে লোকে লোকারণ্য। ক্লাইভ চারিদিকে চেয়ে দেখতে লাগলো। লন্ডনের মতোই যেন মুর্শিদাবাদ শহরটা চারিদিকে ছড়িয়ে আছে। লন্ডনের মতোই বড় বড় বাড়ি, বড় বড় রাস্তা। আর লন্ডনের মতোই শহরের কাছ দিয়ে একটা নদী চলে গিয়েছে। যেন নিজের কাছেও নিজের কীর্তিটা বিশ্বাসই হচ্ছিল না ক্লাইভের। সত্যিই কি ক্লাইভ নিজের ফৌজ নিয়ে আজ মুর্শিদাবাদে হাজির হয়েছে? চারিদিকের এই এত লোক কি সবাই তাকে দেখতে এসেছে? তার জন্যই কি এত শাঁখ বাজানো, এত উলু দেওয়া? কিন্তু সবাই যদি একটা করেও ঢিল ছোড়ে তার দিকে। সঙ্গে তো মাত্র 300 দেশি সেপাই আর 200 ইংরেজ, মোটমাট 500 জন সোলজার তার দলে। ট্রেল সুতনের সামনে আসতেই তার কানে ভেসে এলো একটা বাজনা। ওটা কি মুন্সি? আজ্ঞে হুজুর, আপনি এসেছেন বলে নহবত বাজাচ্ছে, নহবত মঞ্জিলে আপনাকে ওয়েলকাম করছে। ইনসাফ মিয়া তখন নহবত মঞ্জিলের জয় জয়ন্তী ধরেছে নিজের মনে। হুকুম পাঠিয়েছিল মির্জাফর সাহেব, বলে দিয়েছিল ফিরিঙ্গি সাহেব আসবার সঙ্গে সঙ্গেই যেন নহবত বাজে। ছোট সাগরেদের ইচ্ছে ছিল না, বলেছিল, না উস্তাদজি, मत बजाइए। वो कौन है? मिर्जाफर साहेब हमारा कौन है? নবাব না নকর। ইনসাফ মিয়ার কথাটা ভালো লাগেনি। অনেক দিন ধরে দুনিয়াদারি দেখে আসছে ইনসাফ মিয়া। নবাবের নানা বড় নবাবকেও দেখেছে ইনসাফ মিয়া। তার আগেও সরফরাজ খা আর তার আগেও নবাব সুজাউদ্দিন খাঁকেও দেখেছে। ইনসাফ মিয়া বুঝে নিয়েছে এরই নাম দুনিয়াদারি। এমনি করেই দুনিয়াটা চলে, এমনি করেই দুনিয়া চলবে। একজন ওঠে আর একজন পড়ে। এই নিয়ে গোসা করতে নেই, এই নিয়ে মান অভিমান করতে নেই। আজ যে নবাব, কাল সে খিদমতগার। ইনসাফ মিয়া বললে, দূর, যে মসনদে বসবে সেই নবাব, আমরা তো নকর, হুকুমের তামিলদার। নে নে তবলা ধর। তারপর জয় জয়ন্তী রাগ ধরেছে ইনসাফ মিয়া অন্যবারের মতোই। নবাব সিরাজউদ্দৌলা যেইবার আজিমাবাদ থেকে শকতজংকে খুন করে শহরে ফিরে এসেছিল, সেইবারেও সেই জয় জয়ন্তী বাজিয়েছিল।
যখন আলীবর্দী খাঁ সাহেব সরফরাজ খাঁকে খুন করে প্রথম মুর্শিদাবাদের মসনদে বসতে এসেছিল, তখনও ইনসাফ মিয়া এই রকম করেই জয় জয়ন্তী রাগটা বাজিয়েছিল। ছোটে সাগরের ছেলে মানুষ, এখনো দুনিয়াদারি শেখেনি, দুনিয়াদারি জানেও না। নে তবলা ধর। ফিরিঙ্গি ফৌজ তখন আরও এগিয়ে গেছে। চকবাজারের সারাফত আলীর খুশবু তেলের দোকানের সামনে আসতেই হঠাৎ ক্লাইভের নজরে পড়ল। মুন্সি, আগে হুজুর, ওই যে পোয়েট যাচ্ছে, পোয়েট, ওই পোয়েটটাকে একবার ডাকো তো। পোয়েট? মুন্সি নবকৃষ্ণ বুঝতে পারলে না, বললে, কার কথা বলছেন হুজুর? পোয়েট? কবি? কবিয়াল? হ্যাঁ হ্যাঁ, ওই যে এক মাথা ঝাঁকড়া চুল, ওটাই তো পোয়েট। উদ্ধব দাস ওই ভিড়ের মধ্যে আপন মনে গুনগুন করে গান গাইতে গাইতে যাচ্ছিল। সাহেব ঠিক দেখতে পেয়েছে, কিন্তু তার কোনো দিকে খেয়াল নেই। একবার হাতিয়ারগড়, একবার কেষ্টনগর, একবার মুর্শিদাবাদ, এমনি করেই তার দিন কেটে যায়। এইবার মোল্লাহাটি থেকে বেরোবার পথে হঠাৎ কি খেয়াল হলো, মুর্শিদাবাদের দিকে চলে এলো। কিন্তু এইখানে যে এমন কাণ্ড চলছে তার কি করে জানবে? হঠাৎ পেছনে কার হাতে ছোঁয়া লাগতে পেছন ফিরেছে। কে? তুমি কবি নাকি গো? উদ্ধব দাস অবাক হয়ে গেল, বললে, তুমি কে প্রভু? তোমায় তো চিনতে পারছি নে। সাহেব তোমায় ডাকছে। কোন সাহেব? মুন্সি নবকৃষ্ণ তাজ্জব হয়ে গেল। সাহেবকে চেনে না লোকটা? এত লোক যাকে দেখবার জন্য রাস্তায় ভিড় করেছে, সেই ক্লাইভ সাহেবকেই চেনে না? হঠাৎ ক্লাইভ সাহেবের দিকে নজর পড়তেই উদ্ধব দাস অবাক হয়ে গেল। আরে, ক্লাইভ সাহেব এখানে কি করতে? সেই বাগবাজারের পেরেন সাহেবের বাগান ছেড়ে এইখানে এসেছে তোমার সাহেব? তুমি সাহেবের কে প্রভু? মাথায় মস্ত বড় টিকি রেখেছ কেন? আরে, আমি তো ক্লাইভ সাহেবের মুন্সি। আমিও তো হরির মুন্সি, আমি তো কই টিকি রাখিনি। মুন্সি নবকৃষ্ণ উদ্ধব দাসের কথায় আরও অবাক হয়ে গেল, কিন্তু সেই কথার উত্তর না দিয়ে বললে, চলো চলো, সাহেব তোমার সঙ্গে কথা বলতে চায়, চলো। উদ্ধব দাস ভিড় ঠেলে এগিয়ে চলতে লাগলো। নহবত মঞ্জিলে তখন জয় জয়ন্তীর রাগ উদারা ছাড়িয়ে মুদারা অতিক্রম করে তারা গিয়ে ঠেকেছে। যেই মেয়ে একদিন অষ্টাদশ শতাব্দীর কাব্যের নায়িকা হবে, যাকে নিয়ে উদ্ধব দাস তার মহাকাব্য লিখবে, সে তখন নৌকোর ভেতর অঘরে ঘুমোচ্ছে। ময়দাপুরের ফিরিঙ্গি ছাউনি থেকে নৌকোয় উঠে খানিক্ষণ বাইরের অন্ধকারের দিকে হাঁ করে চেয়েছিল। তারপর মাঝিরা যখন তাকে নিশ্চিন্তে ঘুমোতে বলেছিল, তখন সে ঘুমিয়েছিল। বুড়ো মাঝি নয়, জোয়ান মাঝি। বলেছিল, বেগম সাহেবা, আপনি শুয়ে পড়ুন, আমরা সময় মতো আপনাকে ডেকে দেব। কোথায় কলকাতা! অথচ এককালে যখন হাতিয়ারগড়ে থাকত, তখন কলকাতার নাম শুনেছিল, তখন কলকাতা দেখবার আগ্রহও হয়েছিল। আর তারপরে যে এমন করে শুধু কলকাতায় নয়, সমস্ত বাংলা মুলুক দেখা হয়ে যাবে, তা কল্পনাও করতে পারেনি তখন। ঘুমোতে যাবার আগে মরালি মনে মনে হেসেছিল। এই মাঝিরা পর্যন্ত তাকে মরিয়ম বেগম বলে জানে। ক্লাইভ সাহেব হয়তো তাদের কাছে সেই পরিচয়টাই দিয়েছে। তা দিক, এক একটা করে নতুন নতুন পরিচয়ে সবাই তাকে চিনুক। কেউ জানুক সে রানী বিবি, কেউ জানুক সে মরালি, আবার কেউ জানুক সে নবাবের চর, আবার কেউ জানুক সে মরিয়ম বেগম। আর বেঁচে থাকলে যে আরও কত নতুন নাম হবে তার, কে জানে। হঠাৎই হাঁকাহাঁকিতে ঘুমটা ভেঙে গেছে মরালির। কে? আমি বেগম সাহেবা, আমি। আমি কে? আমি গোলাম মোল্লা, সাহেবের নায়ের মাঝি। নৌকাটা যেন ভীষণ দুলে উঠল বারদই।
তারপর অনেক লোকের হল্লা শোনা গেল। মরালি দরজার পাল্লাটা খুলতেই গঙ্গার হাওয়ার ঝাপটা এসে তার গায়ে লাগলো। একেবারে হু হু হাওয়া, ঝড়ের মতো সব ওলটপালট করে দিলে। সর্বনাশ হয়েছে বেগম সাহেবা, মীর দাউদ সাহেব হামলা করেছে আমাদের নৌকার ওপর। মীর দাউদ সাহেবকে? আগে রাজমহলের ফৌজদার। নবাব বেগম বাদী সবাইকেই পাকড়েছে রাজমহলে। সঙ্গে মীর কাসেম সাহেবই আছে। ওরা মুর্শিদাবাদে যাচ্ছে। তা আমাদের কাছে কি চায়? গোলাম মোল্লা বললে, আমাকে জিজ্ঞেস করলে নাই কে আছে, আমি বলেছি মরিয়ম বেগম সাহেবা, তখন আপনাকে ডেকে দিতে বললে। তা তুমি বললে না কেন যে আমরা ক্লাইভ সাহেবের লোক? আগে বলেছি, কিন্তু কিছুতেই শুনলে না। ওই দেখুন না, ফৌজের সেপাইরা দুখানা নৌকো ভর্তি হয়ে ঘাটে লাগিয়েছে। অল্প অল্প ঝাপসা অন্ধকারে মরালি চেয়ে দেখলে দুটো নৌকো পাশাপাশি লাগানো, আর তার চারপাশে ফৌজের লোক দাঁড়িয়ে আছে। মরালি জিজ্ঞেস করলে, সামনে ওকে? ওটাই তো রাজমহলের ফৌজদার সাহেব। আর পাশে বুঝি মীরবক্সি সাহেব? গোলাম মোল্লা বললে, আগে হ্যাঁ। মরালি বললে, ঠিক আছে, তুমি বলে দাও, আমি তৈরি হয়ে নিচ্ছি। মানুষের জীবনে এক একটা সময় আসে যখন তাকে সন্ধিক্ষণ বলা চলে, আর সেই সন্ধিক্ষণে তার জীবন মৃত্যু, উন্নতি অবনতি, অদ্বৈ পরাভব সব কিছুই যেন ওলট পালট হয়ে গিয়ে জীবনের অন্য একটা ভিন্ন অর্থ দাঁড়ায়, যে অর্থ কোনোদিনই সে কল্পনা করেনি। আর তখন সেই অর্থই তার শেষ অর্থ হয়ে পড়ে। সেই দিন সেই গভীর রাত্রে বোধ হয় মরালিরও তাই হলো। মরালির জীবনের সেইটাই হলো মহাসন্ধিক্ষণ। ভালো করে তাকে ভাবতে সময়ও কেউ দিল না। একটা মুহূর্ত মাত্র, আর সেই মুহূর্তের মধ্যেই তাকে ভেবে নিতে হবে তুমি কি করবে। তুমি গঙ্গা স্রোতে ঝাঁপ দিয়ে অতলে তলিয়ে যেতে পারো, আর না হয় মীর দাউদ আর মীর কাসিমের হাতে ধরা দিতে পারো। মাত্র দুটো পথ খোলা আছে তোমার সামনে। কিন্তু মরালির সেদিন মরতে ইচ্ছে হলো না। মরতে ইচ্ছে করলে সে তো আগেই মরতে পারত, সে পথও তো তার খোলা ছিল। সে আগে কেন মরেনি? যেদিন হাতিয়ারগড়ের বাড়িতে তার সঙ্গে উদ্ধব দাসের বিয়ে হলো সেই দিনই তো সে মরতে পারত। আর তারপর চেহেল সুতুনে এসে সারাফত আলীর তৈরি আরক খেয়েও সে মরতে পারত। কিন্তু মুহূর্তের মধ্যেই মরালি ঠিক করে নিল সে বাঁচবে। আর মরালি সেদিন বাঁচার পথ বেছে নিয়েছিল বলেই উদ্ধব দাস এমন করে বেগম মেরি বিশ্বাস কাব্য লিখতে পারলে। তারপর মরালি এক মুহূর্তেই ঠিক করে নিল যে তাকে বাঁচতে হবে, তাকে জীবন দেখতে হবে। যে জীবন চেহেল সুতনে ঢুকেও শেষ হলো না, সেই জীবনের শেষটা তাকে দেখতে হবে। একদিন বাংলা মুলুকের এক কোণে এক মেয়ে জন্ম হয়েছিল, ঘর সংসার রান্নাঘর দেখতে আর সন্তানের জন্ম দিতে। কিন্তু সেই মেয়ে নিজের চেষ্টাতে একটা সাম্রাজ্যের পতন নিজের চোখে দেখে নিলে আর একটা সাম্রাজ্যের উত্থান পতনের সাক্ষী হয়ে, দর্শক হয়ে একেবারে সেই উত্থান পতনের কেন্দ্রস্থলে গিয়ে হাজির হল। মীর দাউদ খাঁ জানত শফিউল্লাহ সাহেবের খুন হওয়ার কথা, জানত মরিয়ম বেগম সাহেবার ওপর নবাবের দুর্বলতার কথা। মেহেদী সাহেবের কাছ থেকে অনেকবার সেই কথা শুনেছে খাঁ সাহেব। তাই যখন মাঝিদের কাছে নৌকোর ভেতর মরিয়ম বেগম রয়েছে শুনলে, তখন হাজার উপরোধ অনুরোধেও কান দিলে না। মীর কাসেম বললে, ওকে ভি নিয়ে চলুন জনাব। সত্যি বড় জ্বালিয়েছে মেয়েটা জেনেছে যে নবাব পালিয়েছে, তাই সঙ্গে সঙ্গে নিজেও চেহেল সুতুন থেকে পালাবার চেষ্টা করেছে। গোলাম মোল্লা বলেছিল, না হুজুর, আমরা ক্লাইভ সাহেবের লোক। ক্লাইভ সাহেবই বেগম সাহেবাকে নিয়ে কলকাতার দমদমের বাগান বাড়িতে পৌঁছে দিতে হুকুম দিয়েছে আমাদের। মীর কাসিম সাহেব ধমক দিয়ে উঠল, ফির ঝুটবাদ। ওদিকে ভেতরের একটা নৌকোতে তখন নবাব মির্জা মোহাম্মদ নীরব নিথর হয়ে
ভাগ্যের পরিহাসের কথা ভাবছিল। এই হলো মসনদ, আর এই মসনদের জন্যই তাকে এতদিন এত লোকে কুর্নিশ করেছে, আর আজ এই মসনদের জন্যই এতগুলো মানুষের এত দুর্দশা। হায় আল্লাহ তাআলা, তুমি আমাকে অনেক দিয়েছ, অনেক দিয়ে আবার অনেক কেড়েও নিয়েছ। তোমার দেওয়ারও যেমন কোনো মর্যাদা আমি দেখাইনি, তোমার কেড়ে নেওয়ার জন্য তোমাকে আজ আমি কোনো দোষ দেব না। আমাকে তুমি সুখ দাওনি বলে আমি অনেক অভিযোগ করেছি, আর চরম দুর্দশা দিয়েছ বলে যদি অভিযোগ করি তাহলে কি তুমি শুনবে? একদিন তোমাকে আমি অস্বীকার করেছি, সেই অপরাধ আমার ক্ষমা করো। তারপর যখন কোরআন পড়েছি তখন আমি সুখ না পাই শান্তি পেয়েছি। আমি মসনদ পেয়ে যা না পেয়েছি, কোরআন পড়ে তাই পেয়েছিলাম। কিন্তু যদি শান্তি দিলে তো মসনদ কেড়ে নিলে কেন? আর মসনদ যদি কেড়েই নিলে তো এমন করে মসনদের নিচে মাটির ধুলোয় নামিয়ে দিলে কেন? কোন পাপের প্রায়শ্চিত্তের এমন বিধান যে মসনদ পেলেই তাকে অপমানের নরকে নেমে যেতে হবে? যদি সে আমার অপরাধ হয় আমি তার শাস্তি মাথা পেতে নেব, কিন্তু যদি আমার মসনদের অপরাধ হয় তো আর কোন নবাব ইতিহাসে এমন করে প্রায়শ্চিত্ত করেছে? রাজমহল থেকে নৌকো দুটো ছেড়ে দিয়েছিল। দিন পেরিয়েছে, রাতও পেরোচ্ছে। হঠাৎ এক জায়গায় এসে নৌকোটা ঠোক্কর খেল। মির্দাউদ একটা সেলাম পর্যন্ত করেনি। সে না করুক, মসনদের সঙ্গে সঙ্গে কুর্নিশ পাওয়ার অধিকারটুকু যে হারিয়েছি তা জানি। তবু তো একদিন আগেও আমি বাংলা মুলুকের নবাব ছিলাম। এমন করে রাতারাতি সব গৌরব মুছে যায় নাকি? তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মির্দাউদ? মির্দাউদ গম্ভীর গলায় বলেছিল, মুর্শিদাবাদে। মুর্শিদাবাদে নিয়ে গিয়ে কি করবে? আমাকে বন্দি করে রাখবে? ফাটকে পুরে রাখবে? নাকি কোতল করবে? কোনো উত্তরই দেয়নি মির্দাউদ এই কথার। মীর কাসিমের দিকেও চেয়েছিল নবাব। আচ্ছা মীর কাসিম, আমি যদি তোমাদের টাকা দিই তোমরা আমাকে ছেড়ে দেবে? এরপরে মির্দাউদ আর মীর কাসিম ভেতরে আসেনি, দরজায় তালা লাগিয়ে দিয়ে বাইরে চলে গিয়েছিল, যেন নবাব পালিয়ে যেতে না পারে, যেন নৌকো থেকে গঙ্গায় ঝাঁপিয়ে পড়ে নিরুদ্দেশ হয়ে যেতে না পারে। তা তোমরা কি চাও? আমি তোমাদের পায়ে ধরে তোমাদের কাছে ক্ষমা চাইব? এই যে তুমি রাজমহলের ফৌজদার হয়েছ, এ তো আমি তোমাকে এই চাকরি করে দিয়েছি। আমি সিলমোহর না করলে তুমি এই চাকরি পেতে না। তোমাদের পায়ে ধরে আমি কি করে ক্ষমা চাই মির্দাউদ? আমারও তো একটা মান মর্যাদা, মান অভিমান আছে। তোমরা না হয় বিশ্বাসঘাতকতা করে আমাকে লড়াইতে হারিয়ে দিয়েছ, কিন্তু আসলে তো বাংলার নবাব এখনও আমি। এখনও তো মুর্শিদাবাদে আমার মসনদ আমারই রয়েছে। পাশে এক কোণে লুৎফা চুপ করে বসেছিল। শুরু থেকে সে একটা কথাও বলেনি। মীর কাসিম যখন তার হাত থেকে গয়নার বাক্সটা কেড়ে নিয়েছিল তখনও একবারও চিৎকার করেনি। জানো, ওরা কেউ আমার কথা শুনলে না। মির্জা মোহাম্মদ আবার বললে, তুমি কথা বলছো না যে? যেন লুৎফা কথা বললে সমস্ত দুঃখই ঘুচে যাবে নবাবের। তবে আজকেই না হয় কথা বলছে না লুৎফা, কিন্তু কবেই বা সে কথা বলেছে? কবে কথা বলবার জন্য এমন করে পীড়াপিড়ি করেছো তুমি? সেদিন তো তোমার মনে ছিল না? সেদিন তো তুমি ডেকে খবরও নাওনি লুৎফার। মির্জা মোহাম্মদ আবার জিজ্ঞেস করলে, হাতিয়ারগড়ের রানী বিবিরা কি আমাদের সঙ্গেই আছে বেগম সাহেবা? লুৎফা ছোট করে জবাব দিলে, হ্যাঁ। কোথায়? পাশের নৌকোয়। লুৎফা আবার তেমনি করেই বললে, হ্যাঁ। তা তুমি কি আমার সঙ্গে কথা বলবে না বলে ঠিক করেছ? লুৎফা বললে, কি কথা বলবো? কোনো কথাই কি তোমার বলতে ইচ্ছে করছে না?
কথা বলবার জন্য যে আমার প্রাণটা ছটফট করছে। একটা কিছু কথা বলো, নইলে যে মনে হচ্ছে আমার কেউ নেই। লুৎফা তবুও কিছু কথা বলে না, তেমনি চুপ করে রইল। মির্জা বলতে লাগলো, জানো লুৎফা, সত্যিই এখন দেখছি আমার কেউ নেই। এতদিন যারা আমাকে কুর্নিশ করেছে, যারা আমার কাছ থেকে মাইনে নিয়েছে, তারাও দেখলাম সবাই পর। এখন গলা ছেড়ে ডাকলেও কেউ আর সাড়া দেবে না। এমনটা হবে আমি ভাবিনি লুৎফা। হঠাৎই বাইরে যেন মীর দাউদের গলার আওয়াজ পাওয়া গেল। মীর কাসিমও যেন কার সঙ্গে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে। আর ওদিকে মরালিও তখন তৈরি হয়ে নিয়েছে। মীর দাউদ খাঁ সামনেই দাঁড়িয়েছিল, আর তার পাশেই মীর কাসিম সাহেব। মীর কাসিম সাহেব একটু সামনের দিকে এগিয়ে এলো। বোধহয় দেখতে চাইছিল বেগম সাহেবের কাছে কোনো গয়নার বাক্স আছে কিনা। আপনি মরিয়ম বেগম সাহেবা? মরালি বললে, হ্যাঁ। আপনি কোথায় চলেছেন চেহেল সুতুন ছেড়ে? মরালি বললে, চেহেল সুতুন নয়, ক্লাইভ সাহেবের ময়দাপুরের ছাউনি থেকে আসছি। মীর দাউদ খাঁ চাইলে মীর কাসিমের দিকে, অর্থাৎ বেগম সাহেবা মিথ্যে কথা বলছে। ক্লাইভ সাহেবের আর খেয়ে দিয়ে কাজ নেই, মরিয়ম বেগম সাহেবাকে নৌকো করে পাঠিয়ে দিচ্ছে। আপনার সঙ্গে কি কি আছে? কিছুই নেই। লোকের সন্দেহ হবে বলে কিছুই আনেননি সঙ্গে করে? মরালি বললে, আমার কিছুই নেই, তাই সঙ্গে কিছু আনিনি। কিন্তু বেগম সাহেবা, আপনি কি ভেবেছিলেন পোশাক বদলালে কেউ আপনাকে চিনতে পারবে না? সহজেই লোকের চোখ এড়িয়ে যাবেন না? মরালি সে কথার উত্তর না দিয়ে বললে, আপনারা কি আমাকে ধরে নিয়ে যেতে চান? মীর কাসিম সাহেব বললে, তার নবাবকে যখন ধরেছি তখন তার বেগম সাহেবাকে তো আর ছেড়ে দিতে পারি না। আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। কোথায় নিয়ে যাবেন আমাকে? মুর্শিদাবাদে। কিন্তু এর জন্য ক্লাইভ সাহেবের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে, তা বলে রাখছি। সেই কথা মির্জাফর আলী সাহেবকে বলবেন, তিনি তার জবাব দেবেন। কিন্তু আমি যদি না যাই? মীর দাউদ খাঁর হাতে তরোয়ালটা জলের ছায়া লেগে চকচক করে উঠল। চলুন, কোথায় নিয়ে যাবেন চলুন, আমি যাচ্ছি। পাশের নৌকোর ভেতরে তখন দুর্গা আর ছোট বৌরানী চুপ করে সবই শুনছিল। তাদের চোখেও ঘুম নেই সারা রাত। সেই আগের দিন দুপুরবেলা তাদের নৌকোর ভেতরে ঠেসে পুড়ে দিয়েছে, এক ফোঁটা জল পর্যন্ত কারোর মুখে পড়েনি। ছোট বৌরানী কেবলই কেঁদেছে, আর দুর্গা সাহস দিয়েছে। আর সাহস দিয়েই বা কী করবে? আর স্তোক দিয়েই বা কতদিন বোঝাবে তাকে? একদিন দুদিন তো আর নয়, মাসের পর মাস চলে গেছে। এক ঘাট থেকে আরেক ঘাটে ঘুরে বেরিয়েছে কেবলই। হাতিয়ারগড়ের মানুষ বোধহয় ধরে নিয়েছে তারা মরেই গেছে। হয়তো ছোটমশাই আবার ফিরে গেছে হাতিয়ারগড়ে। সেখানে ফিরে গিয়ে হয়তো আবার নতুন করে একটা বিয়ে করেছে। দুর্গা বলেছে, তুমি থামো তো, ছোটমশাই তেমন ব্যাটা ছেলে নয়। কিন্তু ছোট বৌরানী সে কথায় বিশ্বাস হয় না। পুরুষ মানুষ যে কী জিনিস তা জানতে ছোট বৌরানীর বাকি নেই। যখন যেখানে তখন সেখানে। আর ছোট বৌরানীরই বা কী দোষ? দুর্গাও তো সেই কথা জানে। দুর্গা যেমন জানত, তেমনি দুর্গার মা, মাসি, ঠাকুমা, দিদিমা সবাই জানত পুরুষ মানুষকে বিশ্বাস নেই। তারা মেয়ে পেলেই বিয়ে করে বসে। আর বাংলাদেশও যে মেয়ের দেশ, বাড়িতে বাড়িতে পাল পাল মেয়ে। আর যারা ইরান তুরান থেকে এসেছিল এই হিন্দুস্থানে, তারাও তো কিছুটা এসেছিল এখানকার মেয়ে মানুষের লোভে। পৃথ্বীরাজকে হারিয়ে যেই মোহাম্মদ ঘুরি দিল্লি দখল করেছিল, সে তো আর দেশেই ফিরে গেল না। হিন্দুস্তানের মতো এমন মজার দেশ কোথায় পাবে? এখানকার গাছের ফল, মাঠের ধান, গোয়ালের গরু, পুকুরের মাছ, এ তো যেন স্বর্গ। আর তার ওপর আছে এখানকার মেয়েরা, এত মিষ্টি, এত নরম, এত বাধ্য, আর এত সুন্দর বেগম, আর কোথায় পাবে তারা?
সুতরাং থাকো, এখানেই থাকো, এই দেশটাকেই নিজের দেশ বানিয়ে নাও। এমনি করেই চলেছিল বাদশাহ ঔরঙ্গজেব পর্যন্ত। তোমরা যে যার এলাকায় স্বাধীন হয়ে রাজ্য চালাও, গ্রাম পঞ্চায়েত গড়ো, লাঠি সড়কি বন্দুক গোলাবারুদ নিয়ে চোর ডাকাত মারামারি ঠেকাও, আমাকে বিরক্ত করো না। আমি দিল্লির তকত তাউসে বসে আয়েশ করে বেগম খাদি নিয়ে ফুর্তি করি। কিন্তু সাম্রাজ্য তো অত সহজ জিনিস নয় জাহাপনা, সম্পত্তিও অত সহজ জিনিস নয়। সম্পত্তি থাকলেই তোমার রাতের ঘুম দিনের বিশ্রাম চলে গেল। তাই ওই দিক থেকে উঠল মারাঠি আর শিখ। তারা বাদশাহ ঔরঙ্গজেবের ঘুম কেড়ে নিলে, বিশ্রামও কেড়ে নিলে। আর বাদশাহ যখন মারা গেল, তারপর থেকে আগুন জ্বলে উঠল চারিদিকে। সবাই তখন স্বাধীন। তুমি দিল্লির নবাব, কিন্তু আমিও তো হায়দ্রাবাদের নিজাম, আমিও হায়দার আলী। আর বাংলা মুলুকের নবাব আমি, আমার নাম মুর্শিদ কুলি খাঁ। 5-5বার মুর্শিদাবাদের নবাবী মসনদ হাত বদলালো, তবুও হিন্দুস্থানের মানুষের দুঃখ ঘুচল না। তারা বললে, ফিরিঙ্গি, ফিরিঙ্গিই সই। ফিরিঙ্গিরাই যদি নবাবের হাত থেকে আমাদের বাঁচায়, তা আমরা না হয় ফিরিঙ্গিই হব। আমরা জাত দেব, জাত গেলেও জানে তো তবু বাঁচব। হঠাৎ সামনে কাকে দেখে থমকে গেল দুর্গা। অন্ধকারে ভালো করে চেনাও যায় না। ও মা, কে তুমি? কাদের মেয়ে? মূর্তিটা ততক্ষণে ঢিপ করে দুর্গার পায়ে একটা পেন নাম ঠুকে দিয়েছে। ছোট বউরানীরও পা ছুঁয়েছে মাথাটা ঠেকিয়ে। বললে, আমি মরালি দুর্গা দিদি। ও মা, মুখ পুরি তুই? তা তুই কোত্থেকে এলি এখানে? তুই তো মুসলমান হয়েছিস, মরিয়ম বেগম নাম হয়েছে তো তোর। মরালি বললে, কেমন আছো ছোট বউরানী? দুর্গা বললে, তা মরতে এখন ছুঁয়ে দিলি তো? রাত বিরুতে এখন আবার কাপড় কাচতে হবে। ছোট বউরানী বললে, এখন কি হবে রে আমাদের? আমরা হাতিয়ারগড়ে যাচ্ছিলাম, কৃষ্ণনগরের মহারাজা আমাদের লোকজন সঙ্গে করে দিয়ে পাঠিয়ে দিয়েছিল। হঠাৎ এ কি বিপদ হলো বল দেখিনি। দুর্গা বললে, নবাবকেও ধরে রেখেছে পাশের কোঠাতে। সে হারামজাদাকে ধরেছে, বেশ করেছে, কিন্তু আমরা কি দোষ করলুম রে মা? কিন্তু দুর্গাদি, তোমাদের বাঁচাবার জন্যই তো আমি এত কাণ্ড করলুম। এবার দেখি তোমাদের জন্য আর কি করতে পারি। তুই আর কি করবি এখন? তোর নবাবকে তো এখন ধরে রেখেছে। না দুর্গাদি, তুমি আমাকে যে করে বাঁচিয়েছ, তোমাদের জন্য আমি সব করতে পারি। তুমি কিচ্ছু ভেবো না, আমি নবাবের সঙ্গে দেখা করে আসছি। এই বলে বাইরে যেতেই ফৌজদারের সেপাইরা আটকালো। মারালি বললে, আমি নবাবের নৌকোতে যাব, আমি নবাবের বেগম। মীর দাউদ সাহেবের কানে কথাটা গেল। মীর কাসিম সাহেবও পাশে বসেছিল। বললে, জানে দেও। নবাবের নৌকোটা পাশে আসতেই মরালি লাফিয়ে সেই নৌকোতে গিয়ে উঠল। আর ওইদিকে সেদিন মুর্শিদাবাদ শহরে মানুষের কৌতূহলের শেষ নেই। একদিন এই মুর্শিদাবাদের নবাব লড়াইতে ফিরিঙ্গিদের হারিয়ে বুক ফুলিয়ে ঢুকেছিল। তাও বেশি দিন আগেকার কথা নয়। আর আজ সেই ফিরিঙ্গিরাই আবার মুর্শিদাবাদ শহরের রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হাঁটছে। সঙ্গে দেশি সেপাই আর ফিরিঙ্গি ফৌজের লোক। শহরের লোকেরা উলু দিয়েছে, শাঁখ বাজিয়েছে, তবুও যেন তাদের আশ মেটেনি। বারবার দেখতে চায় ক্লাইভ সাহেবকে। মনসুরগঞ্জের হাবেলির সামনে ভিড় করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। পাহারাদারেরা এক একবার তাড়া দেয় আর তারা দৌড়ে দূরে পালিয়ে যায়, কিন্তু আবার আস্তে আস্তে সামনে সরে আসে। আবার হাঁ করে উঁচু অলিন্দটার দিকে চেয়ে থাকে, যদি এক পলক দেখা যায় সাহেবকে। কিন্তু হঠাৎই কোথা থেকে যেন উড়ো খবর এসে পৌঁছল, নবাব এসেছে রে, নবাব এসেছে। কিন্তু কেউই বিশ্বাস করে না। বিশ্বাস করতে যেন ভরসাই হয় না কারোর। দূর, নবাব কেন আসতে যাবে? আর নবাব কেমন করেই বা আসবে? আরে দেখে গিয়ে গঙ্গার ঘাটে
মীর দাউদ সাহেব নবাবকে হাত করা পরিয়ে নৌকো থেকে নামাচ্ছে। কথাটা যেন চাবুকের মতো বিঁধল সকলের মনে। একজন বললে, তামাশা করার আর জায়গা পাওনি দাদা? যে লোকটা কথাগুলো বললে সে ততক্ষণে এগিয়ে গিয়েছে। তার আর তখন উত্তর দেবার সময় নেই। কদিন ধরে শহরে ঝাড়ু পড়ছে না, রাস্তায় আলো জ্বলছে না। কদিন ধরে জেহেল সুতুনে নহবত মঞ্জিলে নহবত বাজছে না। কদিন ধরে বাজারে বেচাকেনাও হচ্ছে না। সকালবেলা একরকম খবর আসে, আবার বিকেলবেলা উল্টো খবর আসে। হঠাৎ যেন তুমুল ঝড় উঠল। মানুষের ভিড় চকবাজারের রাস্তা পেরিয়ে স্রোতের মতো এগিয়ে চলল গঙ্গার ঘাটের দিকে। ও দাদা, কি হলো? কোথায় যাচ্ছ? সামনে যে যাকে পায় তাকেই জিজ্ঞেস করে। শোনোনি, নবাবকে গ্রেপ্তার করেছে যে। ঠিক বলছ? তাই তো শুনছি, তাই দেখতে যাচ্ছি। ঊর্ধ্বশ্বাসে সবাই ছুটছে সেই দিকে। কথা বলবার সময় নেই কারোর। মনসুরগঞ্জের ফটকের সামনের লোকগুলোও তখন দৌড়তে আরম্ভ করেছে। নবাবকে গ্রেপ্তার করেছে, নবাবের হাতে হাত করা দিয়েছে। এমন তাজ্জব কাণ্ড আর কখনো কেউ দেখেনি। বাপখুড়োর 14 পুরুষও এমন ঘটনার কথা কানে শোনেনি। চল ইয়ার, জলদি চল। বাংলা মুলুকের একদিন যারা মালিক হবে, আর শুধু বাংলা মুলুকই বা কেন, সারা হিন্দুস্থানের মাথায় উঠে বসবে, তারা সেদিন মুর্শিদাবাদের মনসুরগঞ্জ গদির ভেতরে চুপ করে বসেছিল। এক এক করে সব খবরই কানে এসেছে। সবাই এসে দেখা করে গেছে। জগৎ শেঠজি এসে ক্লাইভ সাহেবের সঙ্গে কথা বলে গেছে। পাশে বসেছিল উমিচাঁদ সাহেব আর নবকৃষ্ণ মুন্সি। খানিক পরে উমিচাঁদকেও উঠে যেতে বললে ক্লাইভ। বললে, তুমি এখন উঠে যাও। উমিচাঁদ বললে, আমার তাহলে কি হবে সাহেব? ক্লাইভ বললে, যা হবে তা দেখতে পাবে। টাকা তো এখনো পাইনি। শেষকালে কলা দেখাবেন না তো সাহেব? কলা? হোয়াট ইজ কলা? এই বলে মুন্সির দিকে চাইলে ক্লাইভ। নবকৃষ্ণ বুঝিয়ে দিলে। বললে, আগে হুজুর, কলা মানে প্ল্যান্টেন। ও, বানানা? তা বানানা আমি কোথায় পাবো? নবকৃষ্ণ বললে, না হুজুর, উমিচাঁদ সাহেব তা বলছেন না। বলছেন ওনাকে ফাঁকি দেবেন না তো আপনি? ক্লাইভ বললে, ফাঁকি কেন দেব? দলিলে যদি লেখা থাকে তো নিশ্চয়ই টাকা পাবে তুমি। লেখা নেই মানে? ক্লাইভ বললে, ঠিক আছে, আমি যখন চেহেল সুতনে যাব তখন দেখা যাবে। এখন তুমি যাও এখান থেকে, আমার মুন্সির সঙ্গে আর্জেন্ট কথা আছে। ঠিক আছে, আমি তোমার মুন্সিকে জোগাড় করে দিলাম। আর এখন আমি আর কেউ নই? মুন্সি নবকৃষ্ণই হলো তোমার সব? ঠিক আছে, আমার টাকা নিয়ে সম্পর্ক, ফেলো করেই মাখো তেল। তুমি কি আমার পর? রাগে গজরাতে গজরাতে উমিচাঁদ ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আর বাইরে বেরিয়েই লম্বা বারান্দা। বাইরে ফিরিঙ্গিতে ফৌজের লোকজন ঘোরাফেরা করছে। বিরাট হাভেলি। ফৌজের লোকের মধ্যে দেশি বিলেতি সবাইকেই মির্জাফর এই বাড়িতে থাকতে দিয়েছে। উমিচাঁদ মির্জাফর সাহেবের মহলের দিকে গেল। মহলের বাইরেই পাহারা দিচ্ছিল সেপাইরা। কোথায়? মির্জাফর সাহেব কোথায়? বাইরে গেছে হুজুর। ও, তা তার ছেলে মিরন সাহেব? মিরন সাহেব কোথায় গেল? আগে হাভেলিতে কেউই নেই। দুধ চাই, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। সবাই টাকার ধান্দায় বেরিয়েছে। নন্দকুমারকে তো সেই জন্যই একদিন উমিচাঁদ বলেছিল, যা পারো টাকা কামিয়ে নাও নন্দকুমার। লড়াইতে কে যেতে কে হারে তার কোনো ঠিক নেই। দু দলের কাছেই টাকা খাও, শেষে যার জিত হবে তার দলেই ভিড়ে যাবে। বারান্দা দিয়ে চলতে চলতে গুরু নানকের উদ্দেশ্যে একটা নমস্কার করে নিলে উমিচাঁদ সাহেব। জয় জয় গুরুজি, গুরুজি কি ফতে। এই বলে আর সেখানে দাঁড়ালো না।
সামনের দিকে এগোতেই বাইরের ফটকের দিক থেকে একটা আওয়াজ এলো। সকাল থেকেই সেখানে ভিড় জমেছিল মানুষের। ক্লাইভ সাহেব এখানে আসবার সঙ্গে সঙ্গেই এখন আবার নতুন করে কিসের আওয়াজ এলো? কিসের আওয়াজ? কে? কে একজন যাচ্ছিল, তাকে ডেকে উমিজান সাহেব জিজ্ঞেস করলে। লোকটা ফৌজের দলের। বললে, নবাবকে ধরে এনেছে গ্রেপ্তার করে। তাই নাকি? হঠাৎ যেন উমিজান সাহেবের রক্ত চনমন করে উঠল। জয় গুরুজি। তাহলে গুরুজিকে নমস্কার করার ফল হাতে হাতেই ফলল? সত্যি সত্যি? এই মনসুর গতি তো নবাবেরই তৈরি। বাংলা মুলুকের মানুষের কাছ থেকে আবহাওয়া আদায় করে এই গদি নবাব আলীবর্দী খাঁ সাহেব মির্জা মোহাম্মদের জন্য বানিয়ে দিয়েছিলেন। আর তারই ভেতরে আজ বসে আছে ফিরিঙ্গি সাহেব রবার্ট ক্লাইভ। জয় গুরুজি। এ সবই তোমার মেহেরবানি, এ সবই তোমার মর্জি। ক্লাইভ সাহেব বললে, এবার দরজাটা বন্ধ করে দাও মুন্সি, নইলে উমিচাঁদ আবার ঢুকে পড়বে কোনো সময়। মুন্সি নবকৃষ্ণ উঠে দরজাটা বন্ধ করে দিয়ে এলো। তারপর সাহেবের পায়ের কাছে এসে বসল। বললে, হুজুর, আমার একটা আর্জি আছে হুজুরের শ্রীচরণে। ক্লাইভ বললে, বলো। নির্ভয়েই বলি হুজুর, আমি গত মাসের মাইনেটা পাইনি। কেন? মাইনে পাওনি কেন? কত টাকা মাইনে তোমার? নবকৃষ্ণ বললে, আগে হুজুর, মাত্র 6 টাকা। ক্লাইভ হাসল। বললে, মুন্সি, একদিন আমারও মাইনে ছিল তোমার মতন 6 টাকা, কিন্তু আজ আমি ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে সবচেয়ে বেশি মাইনে পাই। কি করে এমন হলো জানো? মুন্সি বললে, হুজুরের গুণপনার জন্যে। হুজুরের গুণের কি আর সীমা আছে? ক্লাইভ বললে, না না, তা নয় মুন্সি, এ সব কিছুই হয়েছে তোমাদের জন্যে। তোমরাই আমার মাইনেটা বাড়িয়ে দিয়েছ মুন্সি। তোমাদের জন্যই আমি আজ কর্নেল হয়েছি। মুন্সি কৃতার্থ হয়ে সাহেবের পা ছুঁয়ে মাথায় ঠেকালে। বললে, কি যে বলেন হুজুর। না না, আমি ঠিকই বলছি মুন্সি। তোমরা যদি বিশ্বাসঘাতকতা না করতে আমি কোথায় থাকতুম? তোমাদের 6 টাকা কেন, 6,000 টাকা করে দিলেও কোম্পানি তোমাদের বিশ্বাসঘাতকতার দেনা শোধ করতে পারবে না। টাকার জন্য তুমি ভেবো না মুন্সি। তুমি কত টাকা পেলে খুশি হবে? নবকৃষ্ণ বড় মুশকিলে পড়লে। কি বলবে কিছুই বুঝতে পারলে না। ক্লাইভ আবার বললে, তুমি কত টাকা পেলে খুশি হবে বলো। নবকৃষ্ণ বললে, টাকার লোভ আমাকে দেখাবেন না হুজুর। আমি আপনার শ্রীচরণে সেবা করতে পারলেই খুশি হব, আর কিছুই চাই না। ক্লাইভ সাহেব বললে, আচ্ছা ঠিক আছে, টাকার কথা আমি পরে বুঝে নেব। তোমাকে এখন একটা অন্য কথা বলি। যে খবরটা আনতে বলেছিলুম সেটা কিছু খবর পেলে? হ্যাঁ হুজুর। চেহিল সুতুনে কোনো বেগম সাহেবা নেই। সকলকে ধরে মতিঝিলের মধ্যে গ্রেপ্তার করে রেখেছে মিরন সাহেব। ক্লাইভ বললে, সেটা আমি জানি, কিন্তু মরিয়ম বেগম সাহেবা বলে কোনো বেগম সাহেবা তার মধ্যে আছে কি না সেই খোঁজটা নিয়েছ? নিয়েছি হুজুর, আছে। দেখা হয়েছিল তার সঙ্গে? না হুজুর, দেখা করিনি। সে আপনি যদি মঞ্জুরি দেন তা দেখা করতে দেবে। তাকে গিয়ে কি বলতে হবে হুকুম করুন। দরজার বাইরে কড়া নাড়ার শব্দ হলো। ক্লাইভ সাহেব বললে, ওই বোধহয় আবার উমিচাঁদরা এসেছে। বলো এখন দেখা হবে না। নবকৃষ্ণ উঠে গিয়ে দরজাটা খুলে দেখলে এ উমিচাঁদ সাহেব নয়, দুজন অন্য লোক। ক্লাইভ চিনতে পারলে সে গোলাম মোল্লা আর তার সঙ্গে। হুজুর, সর্বনাশ হয়েছে। ভয় ভয় লোক দুজন কাঁপতে লাগলো ক্লাইভ সাহেবের সামনে দাঁড়িয়ে। তারপর অচেনা মুখ দেখে কথা বলতে গিয়েও থেমে গেল। ক্লাইভ সাহেব আড়ালে ডেকে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলে, কি হয়েছে বলো। বেগম সাহেবাকে কলকাতায় পৌঁছে দিয়ে এসেছ? না হুজুর। কেন?
নফরগঞ্জের কাছে মীর দাউদ সাহেব বেগম সাহেবাকে গ্রেপ্তার করে নিয়েছে। হোয়াই? কেন? আমরা কবুল করলুম হুজুর। ইনি কর্নেল সাহেবের লোক, তবুও কথা শুনলে না। সঙ্গে মীর কাসিম সাহেবও ছিল, ওনাকে ধরে নিয়ে গেল। আচ্ছা, তোমরা যাও। ক্লাইভ নিজের জায়গায় ফিরে এসে গম্ভীর মুখে কিছুক্ষণ বসে রইল। মুন্সি সাহেবের মুখের দিকে চেয়ে বললে, কিছু বিপদ আপদ হয়েছে নাকি হুজুর? ক্লাইভ বললে, আচ্ছা মুন্সি, তোমাকে যে সেই পোয়েটকে ডাকতে বলেছিলাম সে তো কই এলো না, কখন আসবে সে? মুন্সি বললে, হুজুর, সে একটা বদ্ধ পাগল মানুষ। আমাকে বলে কি না আমার মাথায় টিকি কেন। দেখুন তো তাজ্জব কথা। তা হিন্দু ছেলে টিকি রাখবো না? আমি কি আর মুসলমান? তা হোক পাগল, তুমি এক্ষুনি একবার তাকে ডেকে নিয়ে এসো, আমার জরুরি দরকার। এখন রাস্তায় কিংবা ঘাটে কোথাও নিশ্চয়ই আছে, যাও যাও, আমি ততক্ষণ একটু রেস্ট নিই। জগৎ শেঠজির বাড়ির ভেতর দেওয়ানজি রঞ্জিত রায় তখন খবরটা দিয়ে গেল। জগৎ শেঠজিরও কয়দিন ধরে ঘুম হচ্ছে না। আসলে জগৎ শেঠজি জানতেন এই সমস্ত কিছু দায় এসে পড়বে তাঁরই মাথায়। টাকার দরকার হলেই তার কাছেই হাত পাততে হবে সবাইকে। 7 লাখ টাকা ফরাসিদের কাছে লগ্নি করা ছিল, সে টাকাটার আর কোনো আশা নেই, সেটা বিবাগ জ্বলে গেছে। খবরটা শুনে জগৎ শেঠজি বললেন, নবাবকে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে? রঞ্জিত রায়মশাই বললেন, হ্যাঁ। খানিকক্ষণ গম্ভীর হয়ে রইলেন জগৎ শেঠজি। দেওয়ানজি বললেন, আমার একটু মায়া হলো দেখে। হাজার হোক নবাব তো। অনেকে দেখলাম কাঁদছে, সঙ্গে আরও কজন বেগম সাহেবাও রয়েছেন, তারাও হেঁটে আসছেন পেছন পেছন। আর নবাব? দেওয়ানজি বললেন, নবাব মুখ নিচু করে হেঁটে হেঁটে আসছেন, কোনো দিকে দৃষ্টি নেই, হাত কড়া বাঁধা। জগৎ শেঠজি উত্তেজিতভাবে বলে উঠলেন, তার নবাবের জন্য পালকির ব্যবস্থা করলে কি এমন লোকসানটা হতো? এ কি মির্জাফরের হুকুম, নাকি মীর দাউদের বদমাইশি? কথাটা বলেই জগৎ শেঠজি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখের সামনে দিয়ে পুরনো দিনগুলোর ছবি ভেসে যেতে লাগল। সেই ছোট্ট বয়সে নবাবজাদার দুষ্টুমিটাও মনে পড়ল। আস্তে আস্তে সে বড় হল। নবাব আলীবর্দী কতদিন দরবারে বসে বলতেন, জগৎ শেঠ, আমার নাতিটাকে নিয়েই ভাবনা, ওর কথা ভেবে মরে গিয়েও আমি সুখ পাব না। সেদিন জগৎ শেঠজি নবাবকে আশা দিয়েছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, কিছু ভাববেন না নবাব, আমি তো আছি। বুড়ো নবাব আলীবর্দী জগৎ শেঠজির কথা শুনে বোধহয় শেষ জীবনে ভরসা পেয়েছিলেন। কিন্তু সেই কথা জগৎ শেঠজি রাখতে পারেননি, রাখেননি। হঠাৎই জিজ্ঞেস করলেন, লোকে কাঁদছিল? দেওয়ানজি বললেন, হ্যাঁ, সবাই নয়, অনেকেই কাঁদছিল। জগৎ শেঠজি বললেন, দেখুন দেওয়ানজি, এরাই সকালবেলা ক্লাইভ সাহেবকে দেখে শাঁখ বাজিয়েছে, উলু দিয়েছে, আবার এরাই এখন নবাবকে দেখে কাঁদছে। আশ্চর্য! অথচ আমি কি করতে পারি? আমি আলীবর্দী খাঁকে কথা দিয়েছিলাম তার মির্জা মোহাম্মদকে আমি দেখব, কিন্তু আমি কথা রাখতে পারলাম না। আমার কি দোষ? না না মহারাজ, আপনিই বা কি করবেন? সত্যি হাত কড়া লাগিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে নবাবকে? শুধু নবাবকে নয় মহারাজ, সকলকে, সঙ্গে বেগমদেরও হাঁটিয়ে নিয়ে আসছে মীর দাউদ সাহেব। চারপাশে সেপাইরা ঘিরে রয়েছে। জগৎ শেঠজি বললেন, কোথায় রাখবে নবাবকে? মতিঝিলে নাকি মনসুর গদিতে? রঞ্জিত রায় বললেন, মতিঝিলে তো বেগমদের সবাইকে নজরবন্দি করে রেখেছে, সেখানে কি আর রাখবে? মিরন সাহেব যেখানে বলবে সেখানেই রাখবে। তা এখন বুঝি মিরনই সর্বে সর্বা? তাই তো দেখছি,
লক্কাবাগের লড়াইয়ের পর থেকে তো সব ব্যাপারেই হুকুম চালাচ্ছে দেখছি। মির্জাফর সাহেব তো এখন কেবল নিজের টাকা কড়ি লাভ লোকসান নিয়েই পাগল। চেহেল সুতনের মালখানাতে কত টাকা আছে তা নিয়েই ব্যস্ত। কত টাকা পেয়েছে সেটা জানবার উপায় নেই। ক্লাইভ সাহেব হুকুম দিয়ে সেখানকার ফটকে সিলমোহর করে দিয়েছে। জগৎ শেঠজি খানিকক্ষণ ভেবে বললেন, আপনি একবার সেখানে যান, গিয়ে আমার নাম করে বলুন নবাবকে যেন রাস্তা দিয়ে সকলের চোখের সামনে হাঁটিয়ে নিয়ে না আসে। কিন্তু মিরন কি আমার কথা শুনবে মহারাজ? আপনার কথা না শুনুক, আমার কথা তো শুনবে। আমার নাম করে গিয়ে বলুন। দেওয়ানজি বললেন, আপনি যখন বলছেন আমি নিশ্চয়ই যাব, কিন্তু তাতে আমাদের লাভটা কি হবে? দেখুন দেওয়ানজি, সূর্য 24 ঘন্টা আকাশে থাকে না, এক সময় তাকে অস্ত যেতেই হয়, কিন্তু পরদিন ভোরবেলা আবার সে ওঠে। তখন নতুন করে নতুন তেজ নিয়ে সে উদয় হয়। কিন্তু নবাব কি বলতে চান আবার উঠতে পারবে? এর পরেও নতুন করে চেহেল সুতুনের মসনদে বসতে পারবে? জগৎ শেঠজি বললেন, এ নবাব না বসুক, অন্য কেউ বসবে। সিংহাসন কখনো খালি পড়ে থাকে না, তা জানি, কিন্তু নবাবকে অপমান করলে যে সিংহাসনকেই অপমান করা হয়। মির্জা মোহাম্মদকে ওরা যত খুশি অপমান করুক, নবাবকে অপমান করতে নেই, তাতে মসনদের গৌরবকে খর্ব করা হয়। আপনি গিয়ে বলুন মিরনকে। দেওয়ানজিকে চলে যেতেই হলো। জগৎ শেঠজির হুকুম। বৃদ্ধ মানুষ, মুর্শিদাবাদে অনেক নবাব দেখেছেন, অনেক নবাবকে কুর্নিশও করেছেন, অনেক নবাবের নিমকও খেয়েছেন। সেই নবাবের এমন অপমান সহ্য করতে পারছেন না। রঞ্জিত রায়মশাই বেরোলেন। মহিমাপুরের রাস্তায় মানুষের সমুদ্র বয়ে চলেছে। নবাবকে হাতকড়া পরিয়ে রাস্তা দিয়ে হাঁটিয়ে নিয়ে আসছে। এমন ঘটনা রোজ রোজ ঘটে না। এ দৃশ্য না দেখলে জীবনই ব্যর্থ। বাড়ির ছাদের ওপর দাঁড়িয়ে ঘোমটার আড়াল দিয়ে উকি মারছে বুড়ি মেয়ে মানুষেরা। ঘুলঘুলি দিয়ে উকি দিচ্ছে কম বয়সী মেয়েরা। ওই যে আসছে, ওই যে রে, সামনের লোকটার খালি মাথা, ওটাই তো নবাব। আর পেছনে পেছনে বেগমবাদীর দল।